সাগররুনি হত্যা মামলার প্রহসন বন্ধে কাজ করবে মন্ত্রণালয়, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। নিবর্তনমূলক আইন পুনর্বিবেচনা সহ স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের চিন্তা। অচলাবস্থা কাটিয়ে 1 মাস পর খুলল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে উপস্থিতি কম, আগের পাঠ্যক্রম পদ্ধতিতে ফেরার ইঙ্গিত শিক্ষা উপদেষ্টার। এবং মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে শাহজালাল সহ 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের সতর্কতা জারি। সব স্থলবন্দরেও বাড়তি সতর্কতা, থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের পরীক্ষা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সাংবাদিক দম্পতির সাগররুনি হত্যা মামলার প্রহসন বন্ধে মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এছাড়া স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে। সাগররুনি হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে, যাতে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয়। 1 মাসের অচলাবস্থা কাটিয়ে আজ থেকে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণী কার্যক্রম। সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার স্কুল কলেজগুলোতে আসেন শিক্ষার্থীরা, তবে তাদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুললেও ক্লাস হওয়া নিয়ে শঙ্কায় আছেন শিক্ষার্থীরা। এর আগে 7 আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও স্কুলগুলোতে ভয় ও আতঙ্কে উপস্থিতি ছিল হাতে গোনা। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানগুলো রোববার থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে নতুন করে নির্দেশ দেয় মন্ত্রণালয়। নতুন শিক্ষাক্রমকে খুব দ্রুত কার্যকর করা সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ধাপে ধাপে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। শিক্ষাক্রম এখনই বাতিল নয়, বরং পরিমার্জন করা হবে বলেও জানান এই উপদেষ্টা। শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না, কারণ এটা তো আসলে বাস্তবায়ন খুব ভালো হচ্ছেও না, বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে। কিন্তু যাই আমরা করি না কেন, হয়তো অন্তত এই সাময়িক সময়ে আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ঘুরে দেখেছি এবং সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা 1 মাস পরে স্কুল কলেজ খোলার, সেই নির্দেশনা কিন্তু কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে যেমন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সহ রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা ফিরেছেন, যদিও সীমিত আকারে এবং উপস্থিতি স্বাভাবিক তুলনায় কিছুটা কম ছিল বলে আমাদের চোখে পড়েছে। তারপরেও শিক্ষাঙ্গন খুলেছে বলে আমরা দেখেছি। আবার কিছু জায়গায়, যেমন আমরা এখন আছি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, সেই উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও আন্দোলনে আছেন। সেই আন্দোলনের মূল বিষয়টি হলো এই স্কুলের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সহ 3 জন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে যে তারা এই শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন চলছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে বাধা প্রদান এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ সহ একাডেমিকভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে। এবং এর পাশাপাশি যেসব শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বা দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল, তাদেরকেও চাকরিচ্যুত করার মতো হুমকি তারা দিয়েছিল। পাশাপাশি যেসব শিক্ষার্থীরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিল, তাদেরকেও নানাভাবে চাপ দেওয়া হয়েছিল, যে কারণে এই উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম
শিক্ষক সবিতা রানী এবং অপর শিক্ষক সুবল কুমার ঘোষ, এই তিনজনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু এখনও আন্দোলন করছে। আমরা যদিও এই উদয়নের বাইরে আমরা দেখছি যে কিছু শিক্ষার্থীর কিন্তু উপস্থিতি রয়েছে, তারা এসেছে স্কুলে, কিন্তু তারা এখন মূলত গ্রাফিতি আঁকছে বা নানা ধরনের বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ আলোচনা করছেন। শিক্ষকরাও শিক্ষার্থীদের পাশে আছে। তাদের যে তিনজন শিক্ষককে বহিষ্কারের বা পদত্যাগের দাবি, সেই পদত্যাগের দাবিতে শিক্ষকদেরকে আমরা পাশে দেখেছি। এবং শিক্ষার্থীরা যদিও এখানে এসেছে, তারপরেও তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত না ওই তিনজন শিক্ষকের পদত্যাগ হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে ক্লাসরুমের যে কার্যক্রম সেগুলো শুরু হতে দিতে রাজি নয়। এবং এমন আরেকটি স্কুল কলেজের আমরা খবর পেয়েছি যে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ, যেটি গুলশানের 86 নম্বর রোডে অবস্থিত, সেই গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজেও কিন্তু একই অবস্থা। সেখানেও শিক্ষার্থীরা আন্দোলন করছেন অধ্যক্ষের পদত্যাগের দাবিতে। আর বিশ্ববিদ্যালয়ের যে চিত্র, বিশ্ববিদ্যালয় কিন্তু স্কুল কলেজের থেকেও বড় সময় ধরে বন্ধ ছিল। জুলাইয়ের 1 তারিখে যে শিক্ষকদের পেনশন স্কিমের বাতিলের জন্য তারা যে কর্মবিরতি দিয়েছিল, তারপর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরেছি, দেখেছি যে আজকে যদিও শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা, কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি নেই, একাডেমিক কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি। তো রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার বা শিক্ষার্থী উপস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবির বিষয়ে কথা বলছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সরাসরি যাচ্ছে সেখানে। ভাবে শেখ হাসিনার পরে আর কেউ করে না, একমাত্র খায়রুল হক করেছে। তাই তার বিচার সময়ের দাবি, আইনজীবী সমাজের দাবি, ছাত্র জনতার দাবি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, এটাই আমাদের প্রত্যাশা। দেখুন, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় অভিযোগ আসলে কি, অভিযুক্ত শত সহস্র আছে, তো অভিযোগের পাহাড় জমছে। নিশ্চয়ই সেটা যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন তারা সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। জনাব খায়রুল হক প্রধান বিচারপতি হয়ে যা করেছেন, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে আরও বেশি কলঙ্ক কাজ করেছেন। কারণ আইন কমিশনের মতো জায়গায় মাননীয় প্রধান বিচারপতিরা ইতিপূর্বে কখনো যাননি। অর্থাৎ ক্ষমতা এবং অর্থের লোভে পড়ে তিনি অবসরপ্রাপ্ত মাননীয় প্রধান বিচারপতি যারা বাংলাদেশে আছেন এখনো, তাদেরও সম্মানের হানি ঘটিয়েছেন। অতএব তার বিচার সময়ের দাবি, সেই বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। থ্যাংক ইউ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা থেকে মুক্তি চেয়ে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেছেন 2 শতাধিক আসামির স্বজনরা। তাদের অভিযোগ, স্থানীয় রাজনীতি সহ নানা দ্বন্দ্বের বলি তারা। অর্থের বিনিময়ে এবং চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধ ব্যক্তিদের সাজা দেওয়া হয়েছে। দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে মিথ্যা মামলায় ভুক্তভোগীদের খালাস দেওয়ার দাবি আইনজীবীদের। জন্ম 1972 সালে, এমন ব্যক্তিকেও করা হয়েছে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি। বাবার মুক্তির দাবিতে তাই ময়মনসিংহ থেকে এসে মানববন্ধনে দাঁড়ালেন ছেলে। ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে দাঁড়ানো 2 শতাধিক পরিবারের গল্পটা একই রকম। তাদের অভিযোগ, আওয়ামী লীগ বিরোধী রাজনীতির শিকার তারা। মোটা অঙ্কের টাকা, চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে সাজা দেওয়া হয়েছে নিরপরাধ ব্যক্তিদের। আমরা বিগত প্রায় 7-8 বছর যাবৎ এই কেসের মামলায় ভুক্তভোগী। মজার বিষয় হলো, আমার বাবার বয়স যুদ্ধের সময় 5 থেকে 6 বছর, এবং যারা এই মামলায় সাক্ষী দিয়েছেন তাদের 3 ভাগ সাক্ষীর বয়স হচ্ছে 2 বছর 3 বছর, এবং 1967 সালে জন্মগ্রহণ করতে সেও সাক্ষী দিয়েছে। মানববন্ধনকারীদের দাবি, মিথ্যা মামলা থেকে খালাস করিয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। এমনকি মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে দেখানো হতো ভয়ভীতি। আমার একবারে ছাত্র করে ফেলাইছে সংসারে, কিচ্ছু লাগছে। আমি সিলেট থেকে আসছি বাবা একলা, আমার স্বামীর বিচারের লিগে আমি আসছি। আইনজীবীরা বলছেন, দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়া হোক। জাজ সাহেবরা কেউ কেউ পদত্যাগ করেছেন এবং কেউ কেউ অবসরে গেছেন। দীর্ঘদিন ধরে এখানে এই মামলাগুলোর কোনো বিচার হয় না। 213 জন আসামির পরিবার
আজকে এখানে এসেছেন যে এই 213 জন আসামির বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন চলমান আছে 30টি মামলায়। তাদের কোনো তারিখ পড়ে না, তাদের কোনো বিচার হয় না, কিন্তু তারা এখন কারাবন্দী আছেন। তো আজকে তারা এখানে এসেছেন নিঃশর্ত মুক্তির দাবিতে। বর্তমানে 30টি মামলায় 1.5 শতাধিক আসামির বিচার চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেছেন ট্রাইব্যুনালের সব প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইএফডি মেশিন বসানোর ধীর গতিতে ভ্যাট আদায় ব্যবস্থাপনায় পিছিয়ে পড়ছে এনবিআর। অন্যদিকে যত্রতত্র মেশিন দেয়ায় নষ্ট হচ্ছে ব্যবসায়িক শৃঙ্খলা। ব্যবসায়ীদের দাবি খাত অনুযায়ী দিতে হবে ইএফডি মেশিন, না হলে অরাজকতার শিকার হবেন ভ্যাটদাতারা। তবে সার্বিক ব্যবস্থাপনায় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। স্বচ্ছতার সঙ্গে ভ্যাট আদায়ে ঢাকা সহ বিভাগীয় শহরে ব্যবসায়ীদের মাঝে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি বিতরণ করছে এনবিআর, কিন্তু মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন হচ্ছে কচ্ছপ গতিতে। এনবিআর তথ্য অনুযায়ী গত ডিসেম্বরেই 18,000 থেকে 1 লাফে 30,000 ইএফডি মেশিন বিতরণের কথা, কিন্তু সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিতরণ হয়েছে মাত্র 7,500 প্রতিষ্ঠানের কাছে। ব্যবসায়ীরা বলছেন প্রয়োজনের তুলনায় কম মেশিন বিতরণে একদিকে যেমন ভ্যাট আদায়ের লক্ষ্য পূরণ হচ্ছে না, তেমনি বিভিন্ন খাতে বিচ্ছিন্নভাবে ডিভাইসটি দেয় নষ্ট করছে ব্যবসার পরিবেশ। সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতা আনতে হবে, এসডির আওতা আনতে হবে, আনলে দেখা যায় দেশের রাজস্ব বৃদ্ধি পাবে। যে দোকানগুলোতে বসানো হয়েছে 20টা দোকান থেকে মাল কিনতে যাবেন, 5 লক্ষ টাকার মাল কিনতে গেলে 5,50,000 টাকা হয়ে যাবে। আর পাশের দোকানগুলো যাদেরকে মেশিনটা দেওয়া হয়নি তাদের পরে 5 লক্ষ টাকা। তাহলে কোন দোকানদার ওদের ওখানে ঢুকবে বলেন? এ বিষয়ে জানতে এনবিআর এর প্রধান কার্যালয়ে গিয়েও মেলেনি জবাব। ব্যস্ততা দেখিয়ে কথা বলেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। অর্থনীতিবিদরা বলছেন খাত ধরে বাস্তবায়ন করতে হবে এই মেশিনের ব্যবহার। এক ইএফডি কিন্তু পুরো ব্যবসায়ের যে বা এই যে কর আদায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করে ফেলতে পারে। এটা আসলে শুরু করা দরকার ছিল গ্রাম থেকে। তার কারণ শহরাঞ্চলে কিন্তু মুষ্টিমেয় যারা ব্যবসায়ী তারাই পুরো ব্যবসার যে সিদ্ধান্ত গ্রহণ এনবিআরকে প্রভাবিত করা সেই কাজগুলো করে থাকেন। তবে ডিজিটাল কার্যক্রম তদারকিতে এনবিআর এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। ইএফটিকে ম্যানেজ করার যে দক্ষতা সেটা এনবিআর নেই, এবং এনবিআর এর কোনো প্রতিষ্ঠানিক কোনো ব্যবস্থাও নাই যেখানে ম্যানেজ করতেছে প্রত্যেকটা ইএফটি মেশিন কি চালু আছে কিনা। আমি ইএফটি মেশিন ঢাকা রেখে দিছি, ইএফটি মেশিন চলে না 5 দিন, আমি কিন্তু জানবো না। দেশব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 56 লাখ। এর মধ্যে 5 বছরে 3 লাখ মেশিন সরবরাহের লক্ষ্যমাত্রা এনবিআর এর। এই অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণে যেমন শঙ্কা তৈরি হয়েছে, তেমনি কবে সব প্রতিষ্ঠান অত্যাধুনিক ব্যবস্থাপনার আওতায় আসবে তা নিয়েও প্রশ্ন ব্যবসায়ী মহলের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিয়ম না মেনে ভোগাই নদী থেকে বালু তোলা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে শেরপুরের নালিতাবাড়ির 4 আলি সেতু। এমনকি সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরে গিয়ে বেরিয়ে এসেছে পাইলিংয়ের রড। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। সড়কের উপর দাঁড়িয়ে আছে ট্রাকের সারি। এসব বাহন দিয়ে নদীর বালু পৌঁছে দেয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। অবৈধভাবে বালু তোলা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকোড়া ইউনিয়নের সীমান্ত সড়কের 4 আলি সেতু এলাকার ভোগাই নদী থেকে। সেতুর দুপ্রান্তে 500 মিটারের মধ্যে বালু তোলার উপর নিষেধাজ্ঞা থাকলেও এ কাজ করছেন স্থানীয় প্রভাবশালীরা। সেতুর কাছে নদীর 40 থেকে 50 ফুট গভীর থেকে দিন-রাত অর্ধশতাধিক ড্রেজার দিয়ে বালু তোলায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এমনকি সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরে গিয়ে বেরিয়ে এসেছে পাইলিংয়ের রড। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। বালু উড়ান থেকে মনে করেন ব্রিজটা মনে করেন যে কলম বাড়িয়ে পড়ছে, পিলার টিলার সব বাইরে পড়ছে। এটা ভাঙে গেলে আমরা চলাফেরা কেমনে করবো? ব্রিজটা যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমরা যারা এই ব্রিজ দিয়ে সবসময় যাতায়াত করি তা আমাদের জন্য একটু সমস্যাই। নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপজেলা প্রশাসনের। যারা এই কাজগুলো করছে আমি তাদেরকে বারবার নিষেধ দিচ্ছি, যদি তারা আমাদের নির্দেশ অমান্য করে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং শক্ত ব্যবস্থা নেব, সে যেই হোক না কেন। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের সঙ্গে ময়মনসিংহের হালুয়াঘাট এবং সিলেটের যোগাযোগের একমাত্র সড়কে ভোগাই নদীর ওপর 2011 সালে নির্মাণ করা হয় 150 মিটার দীর্ঘ এ সেতু। সময় সংবাদ, শেরপুর। দেশের বাইরের খবর। ইতালি থেকে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। গেল বছর সর্বোচ্চ 1166 মিলিয়ন ইউরো পাঠালেও এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রেমিটেন্স পাঠানোর হার দ্বিগুণেরও বেশি। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট।
গণঅভ্যুত্থানে সাড়া দিয়েই সরকার পতনের আগে রেমিটেন্স না পাঠানোর আহ্বানে অনেক প্রবাসী দেশে টাকা পাঠানো থেকে বিরত থাকে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতালি থেকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে। মানি এক্সচেঞ্জগুলোর কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, এই রেমিটেন্স পাঠানোর প্রবাহ আগামীতে আরও বাড়বে। দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন তারা। রেমিটেন্সের প্রবাহ গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রায় দ্বিগুণের মতো বৃদ্ধি পেয়েছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আশা করতেছি আমরা। বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো হতে রেমিটেন্স বাড়ছে এবং আরও বাড়বে ইনশাআল্লাহ। বছরের প্রথম 3 মাসে 29 কোটি 13 লাখেরও বেশি রেমিটেন্স পাঠানো হয়েছে বাংলাদেশে। ইতালিতে প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি গেল সপ্তাহের তুলনায় বেশি রেমিটেন্স পাঠিয়েছে। আগের সপ্তাহে যেখানে 1 কোটি 77 লাখ রেমিটেন্স পাঠানো হয়, চলতি সপ্তাহে সেখানে 3 কোটি 59 লাখ রেমিটেন্স পাঠিয়েছে তারা। বাংলাদেশে রাজনৈতিক ডামাডোল না থাকলে আগের সকল রেকর্ড ভেঙেই চলতি বছর ইতালি থেকে রেমিটেন্স পাঠানোর নতুন রেকর্ড গড়বে বাংলাদেশিরা, এমনটাই মনে করছেন কেউ কেউ। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। কিছুদিন আগে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর হার কমে যায়, তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এখন সৌদি আরব থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীরা মনে করেন, দেশের অর্থনৈতিক সংকট কাটাতে তাদের পাঠানোর রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সৌদি আরবের বাংলাদেশের অধ্যুষিত বাথা ও হাইয়াল উজারা বা হারা এলাকায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের কেন্দ্র করে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের শাখা উপশাখাগুলো এই দুটি স্থানেই সবচেয়ে বেশি। বাংলাদেশি অধ্যুষিত হওয়ায় সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে বেশিরভাগ বাংলাদেশি দূর দূরান্ত থেকে এখানে এসে দেশে থাকা স্বজনদের কাছে টাকা পাঠান। প্রবাসীরা মনে করেন, দেশের চলমান পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে, দেশে থাকা স্বজনদের জন্য তারা ততই শঙ্কামুক্ত থাকবেন। বাংলাদেশের তরুণ সমাজ দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করতে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে নতুন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা করছেন প্রবাসীরা। দেশের সমৃদ্ধি, দেশের উন্নতি, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে আমরা রেমিটেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করতেছি। আমরা প্রত্যেকটা প্রবাসী আমরা সবাইকে উৎসাহিত করবো যেন সবাই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় এবং দেশের উন্নয়নে সার্বিক ভূমিকা রাখে। আমরা প্রবাস থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো এবং যারা আছে তাদেরকে বলবো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান 7ম। এর একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবং সাগররুনি হত্যা মামলার প্রহসন বন্ধে কাজ করবে মন্ত্রণালয়, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। নিবর্তনমূলক আইন পুনর্বিবেচনা সহ স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের চিন্তা। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।